वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কাহিনী তত্ত্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য টিম কাহিনী তত্ত্বর তরফ থেকে একটি নতুন প্রয়াস। আজকের নিবেদন ওয়াশিংটন আরভির ইংলিশ হরর স্টোরি ডলফ হেলিগার অবলম্বনে পাতালের মাতুল। গল্পটির বাংলা অনুবাদক শ্রী সুধীন্দ্রনাথ রাহা। এই গল্পটি নেওয়া হয়েছে শুকতারার 101টি ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প ওয়াশিংটন আরভির ইংলিশ হরর স্টোরি ডলফ হেলিগার অবলম্বনে পাতালের মাতুল। কথা শুনলে গায়ে জ্বালা ধরে গায়ের লোকের। যত নালিশি আসুক ডলফের নামে, তার মা তা হেসে উড়িয়ে দেন। ও ছেলে আমার তেমন নয় গো, 2 দিন যেতে দাও বাছারা, ওর বুদ্ধিটা একটু পাকুক, তখন দেখো ও একটা নামকরা মানুষ হবে দেশের মধ্যে। ক্ষমা ঘেন্না তোমরা না করলে আর কে করবে বলো? বিধবা অনাথা মেয়ে মানুষটিকে কি আর বলা যায় মুখের উপর? বেগুন বেচা মুখ করে সবাই চলে যায় হেলিগার গিন্নির সম্মুখ থেকে, গজগজ করে আড়ালে আড়ালে। অনাথা হেলিগার গিন্নির মুখ চেয়ে গায়ের লোক বাধ্য হয়ে দোষী ছেলেটাকে ক্ষমা ঘেন্না করে। তবে সদাই তারা সচেষ্ট থাকে ওর ছোঁয়াচ বাঁচিয়ে চলতে। সদাই চোখ কান মেলে রাখে যাতে নিজেদের ছেলেগুলো উচ্ছন্নে না চলে যায় ওর সঙ্গে মিশে। উপায় কি? সাবধান থাকতেই হবে কয়টা বছর, যতদিন বুদ্ধি না পাকে ডলফের। সবাই ডলফের ছোঁয়াচ বাঁচিয়ে চলে, কেবল এক বুড়ো গ্রুট ছাড়া। গির্জায় চাকরি করে গ্রুট। গায়ে কেউ মরলে গ্রুটই তার কবর খোঁড়ে। কাজেই তার একটু আলাদা রকম খাতির আছে গায়ের ভিতর। সেই খাতিরটুকু সম্বল করে বুড়ো লেগে গেল কি করে ছেলেটাকে কোনো একটা কাজে ভিড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টায়। ডক্টর নিপারসন হচ্ছেন গায়ের একমাত্র ডাক্তার। ওষুধপত্র তার তত নেই যত আছে মোটা মোটা ডাক্তারি বই। যখনই কোনো রোগী আসুক, সে দেখতে পাবে ডাক্তারটি বসে আছে সেই সব বইয়েরই কোনো একখানায় তন্ময় হয়ে। রোগী দাঁড়িয়ে বা বসে নিজের ব্যায়ামের বৃত্তান্ত বলে গেল। ডাক্তারের চোখ কিন্তু বই ছেড়ে রোগীর দিকে একবারও গেল না। বৃত্তান্তটা শেষ হলে একটা হাঁক শোনা গেল। ডাক্তার ডাকছেন তার সহকারীকে ওষুধ দেবার জন্য। একজন সহকারী চিরদিনই রাখেন ডক্টর নিপারসন। একাধারে সেই সহকারী ছাত্র ও কম্পাউন্ডার। গায়েরই কোনো গরিব ছেলেকে তিনি বহাল করেন এই কাজে। উদয় আসত সেখানে, বড়ি পাকায়, মলম বানায়, 5 মিশালি ওষুধে জল ঢেলে ঢেলে লাল নীল সাদা ওষুধ তৈরি করে হরেক রকম। বিনিময়ে খেতে ও শুতে পায় ডাক্তারের বাড়িতে, আর পায় ভবিষ্যতের জন্য দরাজ প্রতিশ্রুতি।
তোকে আমি পুরো দস্তুর মতো ডাক্তার বানিয়ে দেবো। আমি মরলে আমার জায়গা তুই দখল করতে পারবি এই গায়ে। ইত্যাদি। কম্পাউন্ডারে যাবৎ অনেক এসেছে নিপারসনের কাছে, কিন্তু কেউ 1 বছর বা কেউ 2 বছরের বেশি টেকেনি। সে একঘেয়েমির জন্যই হোক অথবা পেট ভরে খেতে না পাওয়ার জন্যই হোক, উজ্জ্বল ভবিষ্যতের পাকাপোক্ত প্রতিশ্রুতি সত্ত্বেও সবাই পালিয়েছে একে একে। গ্রুপ শুনতে পেল আবার কম্পাউন্ডারের সিংহাসন খালি হয়েছে নিপারসনের ডাক্তারখানায়। সে গিয়ে ধরল ডাক্তারকে। আরে ডলফ হেলিগারকে নিতে হবে মশাই, ওর বাবা আমার বন্ধু ছিল, আমার খাতিরে ছেলেটার একটা হিল্লে করে দিন আপনি। ডক্টর নিপারসনের কাজ মানুষকে কবরে পাঠানো, আর গ্রুটের কাজ মানুষের জন্য কবর খোঁড়া। কাজেই পরোক্ষভাবে দুজনকে সহকর্মী বলা যাবে নাই বা কেন। অন্তত গ্রুপ তো নিশ্চয়ই ডাক্তারকে মনে করে সহকর্মী, তা নইলে কিসের জোরে সে খাতির দাবি করে তার কাছে। সে যাই হোক, খানিকটা গাঁইগুই পড়ে শেষ পর্যন্ত ডলফকে চাকরি দিলেন ডাক্তার। পাড়া পড়শি মন খুলে আশীর্বাদ করল ডাক্তার আর গ্রুপ দুজনকে। নিপারসন ডাক্তারের কাছে ডলফের চাকরি করাতে গ্রামের লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। দিনের বেলাতে অন্তত গায়ের বাড়িগুলো রেহাই পাবে ওর দৌড়াতো থেকে। আশীর্বাদ করলেন হেলিগার গিয়ে। তার এতকালের আশা বুঝি সফল হবার পথ ধরেছে এইবার। নিপারসন তো বলেইছেন ডলফকে ডাক্তার করে দেবেন। তার ডাক্তারের চেয়ে মান্যগণ্য লোক আর কে থাকতে পারে পাড়াগা জায়গায়। তিনি পড়শিদের ডেকে ডেকে বলতে লাগলেন, দেখলে তো, আমি বলিনি যে ও একটা নামকরা মানুষ হবে দেশের মধ্যে। দিন কেটে যায়। ডলফ নামকরা মানুষ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, খেটে যাচ্ছে ভূতের মতো। অবশ্য না খেটে উপায় নেই। ডাক্তারটি কড়া মনিব। কাজে 1 মিনিটের ঢিলেমি দেখলেই নিপারসন গর্জে ওঠেন। তবেই হয়েছে তুমি ডাক্তার? কাজে ফাঁকি দিতে চাও যদি বেরিয়ে যাও আমার ডাক্তারখানা থেকে। হায়, বেরিয়ে যাবার উপায় যদি থাকতো, ডলফ কি 1 মিনিটও দেরি করতো বেরিয়ে যেতে? এ কাজ তার একদম ভালো লাগে না যে। এ যাবৎ তার দিন কেটেছে মাঠে ঘাটে দস্যিপনা করে করে। সে ডলফ কিনা বুক সমান উঁচু টেবিলের সামনে দাঁড়িয়ে পিল বানাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জীবনে ধিক্কার এসে গিয়েছে ওর। কবে সে এরকম কাজে লাথি মেরে বেরিয়ে পড়তো রাস্তায়? যদি না তার লজ্জা করত অনাথা মায়ের দুঃখের অন্নে ভাগ বসাবার জন্য সেই মায়েরই কুড়ে ঘরে ফিরে যেতে। লজ্জা করবে, পারবে না ডলফ মায়ের মনে কষ্ট দিতে। মাঝে দিন গুনছে কবে ডলফ ডাক্তার হয়ে বেরোবে, কবে সে 10 জনের একজন হয়ে মাথা উঁচু করে বেড়াবে এই গ্রামে। ডলফ ভাগ্যকে অভিশাপ দেয়, তবু দিনের পর দিন পিল বানাতে থাকে ডাক্তারের টেবিলে দাঁড়িয়ে। বললে লোকে হয়তো বিশ্বাস করবে না, এইভাবে 24 ঘন্টা নিজেকে শাপান্ত করতে করতেও পুরো 4টি বছর নিপারসনের ডাক্তারখানায় কাটিয়ে দিল ডলফ হেলিগার। ডাক্তার হওয়া যে তার ভাগ্যে আছে এমন আশা ভুল ক্রম সে কখনো করে না। 20 বছর বয়স হল ডলফের। গাঁটটা জোয়ান সে এই বয়সে। আর এই সময় ঘটল একটা ঘটনা। ডক্টর নিপারসন দেদার পয়সা জমিয়েছেন এই গায়ে ডাক্তারি করে করে। কি করা যায় সেই পয়সা নিয়ে? গা থেকে মাইল 3 দূরে একটা বাড়ি সস্তায় বিক্রি হচ্ছে শুনে ঝট করে তিনি তা কিনে ফেললেন। কিনবার পরে তার চক্ষু স্থির। বাড়িটা যে হানা বাড়ি সে খবর তো তাকে আগে কেউ বলেনি। ডক্টর নিপারসনের মতলব ছিল বাড়িতে আপাতত 1 ঘর চাষিকে তিনি বসাবেন। তারা বাড়ির লাগোয়া জমিগুলো আবাদ করবে আর আধা আধি বখরা দেবে ফসলের। কিন্তু এমনই বরাতের ফের কোনো চাষি ও বাড়িতে বসবাস করতে রাজি হয় না।
এমনকি লাঙল নিয়ে ও বাড়ির জমিতে ঢুকতেও তারা নারাজ। কাঁচা মুন্ডুটা জমের হাতে কে তুলে দেবে মশাই? পরিষ্কার জবাব দেয় সবাই। ডাক্তার যখন বাড়ি নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ডলফ এলো একটা প্রস্তাব নিয়ে। বলেন, যদি আমি গিয়ে বাড়িটাতে কিছুদিন বাস করতে পারি, ভূত আমার কি করবে? আমি ওখানে বাস করেও জ্যান্ত আছি, এটা যখন দেখবে চাষিরা, তখনই তারা সাহস পাবে ওদিকে ভিড়তে। নিপারসন তো লুফে নিলেন এই প্রস্তাব। নিজে তিনি যথেষ্ট বিশ্বাস রাখেন যে ভূতেরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে মানুষের। কিন্তু এদিকে বাড়ি কেনার অর্থটা যে বিলকুল লোকসান হতে বসেছে, তাও নিজে গিয়ে ওখানে বাস করার কল্পনা এক মুহূর্তের জন্য মগজে আসেনি তার। হাজারো পয়সা লোকসান হলে তা একদিন কোনো না কোনোভাবে পূরণ হতেও পারে, কিন্তু প্রাণের লোকসান হয়ে গেলে তা আর পূরণ হবার ভরসা নেই কোনোদিন। তবে ডলফ যখন যেতে চাইছে, যাক। হাজার হোক, নিজের জীবনে আর অন্যের জীবনে বহুত ফারাক। হ্যাঁ, যায় যদি তো যাক, কিন্তু ডলফ যেতে চায় কেন? সে কি বিশ্বাস করে না ভূতে? না, তা সে করে। পাড়াগাঁয়ের ছেলে, জ্ঞান হওয়ার পর থেকেই ভগবানে আর ভূতে সমানভাবেই বিশ্বাস করতে শিখেছে। হ্যাঁ, বিশ্বাস করে, তবে ভয় করে না। করে না এই কারণে যে ভয় বস্তুটাই তার অস্থি মজ্জায় কোথাও নেই। ভূত আছে, থাকুক। একটা শক্ত সামর্থ্য মানুষের সে কি ক্ষতি করবে? আর সত্যি কথা বলতে কি, ভূতের অস্তিত্বে 16 আনা বিশ্বাস আছে বলেই ডলফ যেতে চাইছে হানা বাড়িতে। স্রেফ একঘেয়ে জীবনে একটুখানি বৈচিত্র্যের আশায়। পিল পাকিয়ে পাকিয়ে জীবনটাই যে বিস্বাদ লাগছে তার। ডাক্তারের কাছে শুধু একটি অনুরোধ রাখলো ডলফ, তার মায়ের কাছে এই খবর এক্ষুনি যেন না পৌঁছায়। কিছুদিন যাক, সব লোক যখন জানবে, মাও জানবেন আস্তে আস্তে। গোড়ায় জানতে পারলে মা একটা কান্নাকাটি জুড়ে দেবেন, যাতে একটা বিষম বাগড়া পড়ে যাবে ব্যাপারটাতে। তাই হলো। যথাসময়ে একদিন সন্ধ্যার পরে নিঃশব্দে হানা বাড়ির দিকে রওনা হয়ে গেল ডলফ। সঙ্গে গেলেন ডাক্তার নিজে, তার রাঁধুনিটিকে নিয়ে, বাড়িটা দেখিয়ে শুনিয়ে দেবার জন্য আর কি। ডাক্তারের হাতে লণ্ঠন, রাঁধুনির হাতে একটা মোমবাতি, আর ডলফের বগলে একখানা কম্বল। তারপর একটা ঘর খুলে ডলফকে তার ভিতর রেখে দিয়ে ওরা দুজন ফিরে আসবেন, এই হলো পরিকল্পনা। 3 মাইল পথ 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল সবাই। জায়গাটা এমন, দিনের বেলাও একা সেখানে গেলে গা ছমছম করারই কথা। চারিদিকেই ছোট ছোট পাহাড়, মাঝ বরাবর একটা নিচু উপত্যকায় ওই একটি মাত্র বাড়ি। বাড়িটা যথেষ্ট পুরনো বটে, তবে ভেঙে চুরে পড়েনি এখন। আসবাবপত্র অনেকই রয়েছে, তবে সবই কেমন সেকেলে ধরনের। ওলন্দাজেরা যখন উত্তর আমেরিকার এই অঞ্চলটাতে প্রথম আসে উপনিবেশ করে তুলবার জন্য, সেই যুগের। বলা বাহুল্য, ডলফরাও ওলন্দাজ। এই ধরনের খাট, বিছানা, টেবিল, চেয়ার গায়ের ধনীদের বাড়িতে সে আগেও দেখেছে। কাজেই এই বাড়ির পরিবেশটা তার ঘরোয়া বলেই মনে হলো। সেও একটা স্বস্তি। অনেক লম্বা লম্বা বারান্দা আর অনেক সরু সরু সিঁড়ি পেরিয়ে ডাক্তার ডলফকে এনে তুললেন একখানা বৃহৎ শয়ন কক্ষে। একপাশে বৃহৎ খাট, তাতে ছেঁড়া গদি। অন্য পাশে বৃহৎ অগ্নিকুণ্ড, কিন্তু তাতে আগুন নেই। মাঝখানে একখানা বৃহৎ সোফা, তার উপরে আচ্ছাদনের কোনো বালাই নেই। শক্ত কাঠে ধুলো জমে আছে রাশি রাশি। ডলফ কম্বল বিছিয়ে ফেলল ছেঁড়া গদির উপর। রাঁধুনি মোমটা জেলে অগ্নিকুণ্ডের মাথায় বসিয়ে দিয়ে গেল। ডাক্তার বললেন,
দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো, কেমন? এই বলেই লন্ডন এবং রাগিনীকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে। ডলফ ঘরের ভেতর থেকে দরজায় খিল এঁটে দিয়ে শুয়ে পড়ল হানাবাড়ির গদিতে। ভূতের কথাই সে যে ভাবছে তাতে সন্দেহ নেই, তবে সে ভাবনার সঙ্গে ভয়ের সম্পর্ক আদৌ নেই। যা আছে তা হলো কৌতূহল। গায়ে ঘরে ভূত হচ্ছে একেবারে প্রথম আলোচ্য বিষয়। যদিও এমন কোনো লোকের সঙ্গে ডলফের আজও পরিচয় হয়নি যে নাকি নিজের চোখে ভূত দেখেছে। আজ যদি ডলফ নিজের চোখে তা দেখতে পায়, সে অবশ্যই নিজের বরাতের প্রশংসা করতে পারবে। এই সব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ডলফ। কতক্ষণ ঘুমিয়েছিল সে কে জানে। আচমকা তার ঘুমটা ভেঙে গেল। মোম তখনও জ্বলছে। সেই আলোতে ডলফ দেখল ভূত এসেছে, সত্যিই এসেছে। ঘরে আর সে একা নয়। দরজায় যদিও আগের মতো খিল বন্ধ রয়েছে, তবু এক দশাশয়ী লম্বা চওড়া আধবয়সী পুরুষের আবির্ভাব ঘটেছে সোফার উপর। পোশাক তার পুরনো কালের ওলন্দাজদেরই মতো। লালচে চুলদারির ভিতরে তার মুখখানা বড়ই যেন বিষণ্ণ দেখাচ্ছে। বেশ মনোযোগ দিয়ে দুজনে দুজনকে দেখছে। ভূত দেখছে ডলফকে, আর ডলফ দেখছে ভূতকে। ডলফ ভাবছে, ভূত যখন এসেইছে কথা বলে না কেন? কিংবা ভয় দেখাবার মতলবে যদি এসে থাকে, তাহলে ভেঙচি টেংচি কাটে না কেন? পরক্ষণেই তার মনে পড়ে গেল, ভূতের তো রক্ত মাংসের দেহ নেই। যা দেখা যাচ্ছে তা ছায়া বই আর কিছু নয়। ছায়া কথা বলবে কেমন করে? আর আদৌ হয়তো সে ভয় দেখাবার জন্য আসেনি। তবে ওর সঙ্গে আলাপ জমানো যায় কেমন করে? খানিকটা ইতস্তত করে বেশ মোলায়েম সুরেই ডলফ বলল, দেখুন মিস্টার ভূত, আপনি যখন এই অধমকে দেখা দিয়েই দিয়েছেন, তখন আমি ধরে নিতে পারি যে আমার কাছে আপনার নিশ্চয়ই কোনো দরকার আছে। বলছি কি, সেই দরকারের কথাটা চটপট বলে ফেলে ভালো হয় নাকি? রাত বোধহয় এখনও খানিকটা আছে, আর একটু ঘুমালে ভালো হতো। না, ভূতের তরফ থেকে কোনো জবাব এলো না। অতঃপর কি আর করা যেতে পারে? এমন সময় ভূতটা সোফা থেকে উঠে দরজার কাছে গেল। তারপর হঠাৎ থেমে পিছনে ফিরে তাকালো ডলফের দিকে। ডলফ দেখল ভূতের মাথাটা অল্প অল্প নড়ছে, যেন সে ইশারায় ডাকছে ডলফকে সঙ্গে আসবার জন্য। ডলফ বিছানায় উঠে বসল। ভূত আবার 2 পা হাঁটল, আবার থামল, আবার ইশারা করলো তেমনই ভাবে। নিশ্চয়ই ভূতটা এটাই চাইছে যে ডলফ তাকে অনুসরণ করুক। কিন্তু মতলব কি তার? ভীষণ কৌতূহল হচ্ছে ডলফের। সে খাট থেকে নেমে 2 পা এগিয়ে গেল ভূতের দিকে। এবারে ভূতের মাথাটা বেশ জোরে জোরে নড়ছে, কেমন যেন খুশি খুশি ভাব তার। ভয়? ডলফ ওই জিনিসটার সঙ্গে পরিচিত নয়। ভূত কেন তাকে সঙ্গে আসতে বলছে এটা জানবার জন্য দারুণ ব্যস্ত হয়ে উঠেছিল। ভূত দরজা ঘেঁষে দাঁড়িয়ে আবার ইশারা করলো ওকে। তারপর কি কাণ্ড! বেমালুম উবে গেল ডলফের চোখের সামনে। ডলফ বিস্ময়ে চোখ কচলালো। সত্যি উবে গেল নাকি? নাকি চোখের ভুল হচ্ছে ডলফের? না, ভুল তার হয়নি। সত্যিই নেই ভূতটা। বোধহয় সে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘরে ঢোকার বেলাও বন্ধ দরজার ভিতর দিয়ে সে ঢুকেছিল। তাই হয়তো বেরুবার বেলাতেও বন্ধ দরজা তার গতি রোধ করতে পারেনি। কিন্তু বেরিয়ে যাওয়ার আগেও সে 3য়বার ইশারা করে গিয়েছে ডলফকে। ডলফ কি ভয় পাবে তার সঙ্গে যেতে? আরে তাই কখনো হয় নাকি? ভয়? ছি,
সে দরজাটা খুলে বাইরে বেরোল। ওই যে ভূতটা ঠিক 2 পা সামনেই দাঁড়িয়ে আছে তার প্রতীক্ষায়। অনেকক্ষণ ধরে ভূতকে অনুসরণ করলো ডলফ। অবশেষে ভূত থামলো আর একটা দরজার সামনে। তারপর আবার চট করে উবে গেল ওর সামনে থেকে। এবার আর ভেবে দেখবার কিছু নেই, ডলফ দরজাটা খুলে ফেলল। ঠিক ওই তো দাঁড়িয়ে আছে ভূত। ডলফকে দেখেই সে আবার চলতে শুরু করলো। এবার আর তারা বাড়ির ভিতরে নেই, খোলা উঠোন, তারপরে খানিকটা মাঠ। অনেক পথ পেরিয়ে ভূতটা বিশাল এক ইদারার পাশে গিয়ে দাঁড়াল। ডলফও রয়েছে ভূতের পিছনেই। ভূত আবারও ফিরে তাকালো ডলফের দিকে। চাঁদের আলোয় ঝকঝক করছে চারিদিক। ভূতের মুখখানা এইবার স্পষ্ট দেখতে পাচ্ছে ডলফ। কি করুণ আবেদন বেচারার মুখে চোখে, যেন সে ডলফের কাছে কিছু সাহায্য চাইছে। কি সাহায্য হতে পারে সেটা? হায় বেচারা ভূত, তার তো কথা বলবার সামর্থ্য নেই। এইবার আর একটা কাণ্ড ঘটল। ডলফের দিকে 2 চোখের দৃষ্টি নিবদ্ধ রেখে ভূতটা ধীরে ধীরে নেমে যাচ্ছে ইদারায়। এইবার তার কোমরের নিচের সবটা অদৃশ্য হয়ে গেল। তারপর বুক, কাঁধ আর শেষে চোখে একটা মিনতি ভরা ইশারা। তারপর ভূতটা অদৃশ্য হয়ে গেল পুরোপুরি। ভূতটা পাগল নাকি? আর ও যদি আশা করে যে ওর এই মিনতি ভরা চাউনি দেখে ডলফও ওই ইদারায় নামবে, তবে ভূতটা ডলফের সঙ্গে পরিচিত নয়। নিশ্চয়ই নামবে না ডলফ। ভূতটা কি এখনো নামছে না উবে গিয়েছে? উঁচু গাঁথুনি দিয়ে ঘেরা রয়েছে ইদারার মুখ। ডলফ সামনে গিয়ে সেই গাঁথুনির উপর দিয়ে ঝুঁকে পড়ল। চাঁদের আলোতে ইদারার নিচের দিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। জল চকচক করছে জ্যোৎস্নায়, তবে অনেক নিচে। আর ভূত বেমালুম হাওয়া। সে ওই পাতালে ডুব দিয়েছে নির্ঘাত। এই পাতালেই থাকে নাকি ও? যাক সে কথা। এই রাত্রে ডলফের আর কিছু করার নেই। সে গুটি গুটি ফিরে গেল বাড়ির ভেতরে, তার শোবার ঘরে। শুয়েই সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল যেন সে দড়ি বেয়ে নেমে যাচ্ছে ইদারার ভেতর। যাচ্ছে যাচ্ছে, একদম পাতালে নেমে যাচ্ছে। কিন্তু কি যেন একটা পাতাল থেকে তুলে আনবার জরুরি তাগিদ রয়েছে তার। না আনলে যেন তার কিছুতেই চলবে না। জিনিসটা যেন তারই আর কারোর নয়। তারপর স্বপ্নেই সে আবার দেখল সেই ভূতটাকে। সে যেন ঠোঁট নাড়ছে। ডলফের কানে যেন ভূতের কথা স্পষ্ট ধরা পড়ছে। ওটা তোমারই, একটু মেহনত করে তুমি ওটা তুলে আনো বাবা। তুমি তো বিতু নও। হ্যাঁ। ঘুম ভাঙলেই ডলফ দেখল ভোর হয়ে এসেছে। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল বাড়িটা থেকে। লোকজন জেগে ওঠার আগেই নিপারসনের ডাক্তারখানায় তাকে পৌঁছাতেই হবে। সে যে হানাবাড়িতে রাত্রি যাপন করেছে এটা আপাতত কাউকে জানানো যাবে না। না, কিছু দেখিনি তো। অঘরে ঘুমিয়েছি সারা রাত। ডাক্তারের নানা প্রশ্নের সাফ জবাব দেয় ডলফ। ভূত তো দূরে থাকুক, একটা ছাড় পোকা পর্যন্ত কামড়ায়নি স্যার। এক সময় গ্রুট এলো ডাক্তারের বাড়িতে বেড়াতে। ডলফ কোনোদিন যা করেনি তাই করলো আজ। মুখটা কাচুমাচু করে গ্রুটকে বলল, কাকা, একটু মুশকিলে পড়েছি, কিছু পয়সা হবে? কোনোদিন যে পয়সা চায়নি সে আজ চায় কেন? গ্রুট অবাক। তবু গ্রুট ভালোবাসে ছেলেটাকে, বিমুখ করতে পারল না তাকে। পকেটে যা ছিল সব ঝেড়ে ডলফকে দিয়ে দিল। সন্ধ্যা হতে না হতেই ডলফ বেরিয়ে পড়ল একটা মোমবাতি নিয়ে। আজ তো আর পথ দেখাবার জন্য ডাক্তার বা রাঁধুনি যাওয়ার কোনো দরকার নেই তার সঙ্গে।
ডলফ বেরোলো, কিন্তু সোজাসুজি হানাবাড়ির দিকে না গিয়ে সে উঠল গাঁয়ের মুদিখানার দোকানটাতে। ওরা হরেক রকম জিনিসই মজুত রাখে সারা বছর, কার কখন কি দরকার হয়ে পড়ে। আজ ডলফের দরকার কয়েক গাছা মজবুত দড়ি। ডাক্তারের গরু বাঁধবার দড়িগুলো বিলকুল পচে গেছে। একটা একটা করে 6 গাছা দড়ি সে বেছে নিল, দাম মিটিয়ে দিল ভুটের পয়সা দিয়ে। হানাবাড়িতে পৌঁছে ডলফ কাজে লেগে পড়ল। ঘরে গিয়ে শুয়ে না পড়ে ইদারার পাশে বসে খাটো দড়িগুলো জোড়া দিয়ে দিয়ে সে একটা পেল্লায় লম্বা দড়ি বানালো। তারপর সেই পেল্লায় লম্বা দড়ির মাঝে মাঝে এক একটা গাঁট বাঁধল, যাতে নামবার সময় ওই গাঁটে হাত রাখা যায় 1-2 মিনিটের জন্য। ইদারা থেকে সামান্য দূরে একটা বাবলা গাছ, কালই তা লক্ষ্য করেছিল ডলফ। সেই গাছের গুঁড়িতে শক্ত করে দড়ির এক মাথা বেঁধে ফেলল সে। তারপর দড়ি ঝুলিয়ে দিল ইদারার ভেতর। জলের তলাতেও দড়ি নেমে গেল অনেক দূর। এইবার ডলফ জামা কাপড় ছেড়ে রাখলো বাবলা গাছটার তলায়, আর ভগবানের নাম করে নেমে পড়ল দড়ি ধরে। শীতের দিন নয়, তবু শীত শীত করছে বই কি। কেমন যেন শিউরে শিউরে উঠছে দেহের ভিতর। শীত না ভয়? ভয় না তো, তবে কি এটা? সে যাই হোক, ডলফ সরসর করে নামছে। মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছে দড়ির গিঁট ধরে, যাতে নতুন দড়ির ঘষায় হাতের চামড়া না ছড়ে যায়। কিন্তু কতক্ষণ আর? নামতে শুরু করার একটু পরেই ডলফ দেখল সে জল ছুঁয়েছে। যদিও উপর থেকে মনে হয়েছিল গভীর ইদারার তলায় পৌঁছতে সময় লাগবে অনেক। বরাত জোরে কুয়োর জলটা কিন্তু গরম। যতক্ষণ খুশিও থাকতে পারবে এই জলে, কিন্তু কতক্ষণই বা থাকতে হবে কে জানে। এমনি তো জল গভীর, 10-12 ফুট তো বটেই। ডলফ দড়ি ছেড়ে দিয়ে ডুব দিল জলে। একটা পচা গন্ধ অবশ্য জলটাতে। তা সে তো স্বাভাবিক, কেউ নাড়ে না চাড়ে না জল। ডুব দিয়ে তলা থেকে মাটি তুলে আনে ডলফ। 10-12 ফুট জলের তলায় পৌঁছে মাটি হাতড়ে দেখা তার পক্ষে শক্ত কত। প্রথমবার গোল মতো কি একটা পিছল জিনিস হাতে ঠেকতেই সেটা তুলে নিয়ে আবার জলের উপরে ভেসে উঠল ডলফ। চাঁদের আলোতে জিনিসটা দাঁত বার করে হেসে উঠল ডলফকে দেখে। কি সর্বনাশ! মরার মাথা, সাদা হাড় শ্যাওলায় সবুজ হয়ে গিয়েছে এখানে ওখানে। এমন চমকে উঠেছিল ডলফ যে মরার মাথাটা তার হাত থেকে ফসকে জলে পড়ে গেল। আবার সে ভাবতে লাগলো। জলে ভাসতে ভাসতে অনেক কথাই মাথায় আসছে তার। ভূত মশাইয়ের মতলবখানা এবার যেন বোঝা যাচ্ছে একটু একটু। এইখানে ইদারা জলে পড়ে আছে তার হাড়গুলো। গির্জার আঙিনায় কবর না পাওয়ার দরুন আত্মা শান্তি পাচ্ছে না তার। ডলফকে ডেকে আনার কারণ ছিল যাতে ও তার হাড়গুলোকে তুলে নিয়ে খ্রিস্ট ধর্মের বিধান মতে কবর দিক। বড় চারটিখানি কথা নয় বটে, তবু নেমে যখন আশায় গিয়েছে নিঃসন্দেহ হয়ে নেওয়াই ভালো। মাথাটাই ডলফ পেয়েছে যাবৎ, ধরটাও এখানেই আছে তো। এমন যদি হয় যে ধরটা এখানে নেই, শুধু কাটা মুন্ডুটাই পড়ে আছে, তাহলে ডলফ এক্ষুনি সেটাকে তুলে নিয়ে যেতে পারে, লুকিয়ে রাখতে পারে অন্য কোথাও 2-1 দিন। তারপর গ্রুটকে খোসামতে রাজি করিয়ে যাক, সেসব পরের কথা। আগে জানা দরকার সত্যিকারের অবস্থাটা। ডলফ আবার ডুব দিল। এই মরেছে। একটা আংটার ভিতর হাত ঢুকে গেল ডলফের। কিসের আংটা হতে পারে? বালতি, কড়ার, নাকি সিন্দুকের ডালার? না, সিন্দুক নয়, জিনিসটা হালকা,
অনায়াসে এক হাতেই ওটা উঁচু করে তুলে ফেলল ডলফ। জলের উপর ভেসে উঠে দেখল একটা বালতির মতোই বস্তু, কিন্তু মাঝারি আকারের। কি থাকতে পারে এতে? বালতির মুখে একখানা থালা চাপা দেওয়া রয়েছে, সরু তার দিয়ে তা আবার বালতির সঙ্গে মজবুত করে বাঁধা। কি থাকতে পারে এর ভিতর? বালতিটা দড়ির শেষ মাথায় বেঁধে ফেলল ডলফ। ওঠার সময় উপরে নিয়ে যাবে, তারপর হাড়গোড়ের সন্ধানে সে আবার ডুব দিল। উঠল বই কি, বড় ছোট নানা আকারের হাড়ের টুকরো উঠতে লাগলো একটার পর একটা। বোধহয় মানুষটাকে খণ্ড খণ্ড করে কেটে ইদারা ফেলে দিয়েছিল কোনো ডাকাতের দল। কি জন্য? ওই বালতিটার জন্যই কি? হাড়গুলো আপাতত থাক, শুধু বালতিটা নিয়ে যাওয়া যায়। রহস্যের সমাধান হয়তো ওরই ভেতরে আছে। ডলফ আগে দড়ি বেয়ে নিজে উপরে উঠল, তারপরে বালতি শুদ্ধ দড়িটাও টেনে তুলে ফেলল। এরপর সে জামা কাপড় পরে বালতি আর দড়ি নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ল। সেখানে দরজা বন্ধ করে বালতি খুলে যখন দেখল, ডলফের চক্ষু স্থির। বালতিটা মোহরে ভর্তি। আর একটা পিতলের মজবুত কৌটো রয়েছে, সেটা খুলতে রীতিমতো বেগ পেতে হলো ডলফকে। এমনভাবে তা বন্ধ করা যাতে জল ঢুকতে না পারে কৌটোতে। তবু অনেক চেষ্টায় তা খুলে ফেলল ডলফ। একখানা চিঠি, ওলন্দাজ ভাষায় তাতে লেখা। 18 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম পয়সা করবার জন্য। ক্যালিফোর্নিয়ায় নদীর চড়ায় বালি ধুয়ে দিয়ে সোনার কণা বার করেছি, তা প্রায় 20 বছর ধরে। তারপর শহরে গিয়ে বেচলাম সেই সোনার কণাগুলি, মন্দ দাম হলো না। তারপর শুরু করলাম লগ্নির ব্যবসা, চড়া সুদে। বছর 10 রইলাম সেই ব্যবসা নিয়ে। তারপর বাড়ির জন্য মনটা অস্থির হয়ে উঠল। ব্যবসা গুটিয়ে ফেলে এক বালতি মোহর কিনে ফেললাম সর্বেশ্বর বিনিময়ে। বাড়ি এসে দেখি আপনজন সব মরে গিয়েছে, তবে একটা ছোট বোন নাকি বেঁচে আছে স্ক্যাটকিল পাহাড়ের আনাচে কানাচে কোনো এক জায়গায়। তার স্বামীর নাম গুস্টেড হেলিগার। এই পর্যন্ত পড়েই একেবারে লাফিয়ে উঠল ডলফ। গুস্টেড হেলিগার তো তারই বাবার নাম। এই চিঠি যার লেখা, সে তাহলে সাক্ষাৎ তার মামা? হ্যাঁ, মনে পড়ছে তো। তার মা মাঝে মাঝে তার এক নিরুদ্দেশ মামার গল্প করত। কি নাম যেন ছিল? হ্যাঁ, স্পিগেল, ফিলিয়ান ভ্যান্ডার স্পিগেল। চিঠির নিচেও এই যে নাম সই রয়েছে, ফিলিয়ান ভ্যান্ডার স্পিগেল। নিজের উত্তেজনা নিজেই কোনো রকমে শান্ত করল ডলফ। তারপরে পড়ে ফেলল চিঠির বাকি অংশটা। তাকে খুঁজতে খুঁজতে আমি এই বাড়ি পর্যন্ত এসে পড়লাম। হঠাৎ ঝড় বাদলা শুরু হলো বলে শুধুমাত্র এক রাতের জন্য আশ্রয় নিলাম এই বাড়িতে। কিন্তু তাতেই হলো সর্বনাশ। মালিকেরা কেউ উপস্থিত ছিল না এখানে। ছিল এক পাল চাকর বাকর। তারা কেমন করে যেন টের পেয়ে গেল যে বালতিতে সোনা ভর্তি। আর তারা যে টের পেয়েছে তা আমি বুঝতে পেরেছি। আমি নিশ্চিত যে আজ রাতের ভিতরেই আমাকে খুন করে ওই চাকরেরা আমার সব সোনা লুট করবে। কি করব? কেমন করে রক্ষা পাবো এই সংকট থেকে? এই ভাবতে ভাবতে স্পিগেল লিখে ফেলেছিল এই চিঠিটা। কেমন করে রক্ষা পাবো এই কথাতেই চিঠি শেষ। না, রক্ষা সে পায়নি। চিঠি লেখার পরের ঘটনাগুলো ডলফ নিজেই অনুমান করে নিল। চিঠিটা কৌটোয় বন্ধ করে তারপর বালতিতে রেখে মামা হয়তো সেই তুমুল ঝড় বাদলায় বাড়ির আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। চাকরগুলো সম্ভবত সঙ্গে সঙ্গে ধাওয়া করেছিল পিছনে। পালাবার মুখে বালতিটা লুকিয়ে ফেলবার জন্যই হয়তো বেশি ব্যস্ত হয়েছিলেন তিনি। তাই বোধ হয় ইদারাটা দেখতে পেয়ে
ওটা ফেলে দিয়েছিলেন তার ভিতরে। তারপরে চাকরগুলো হয়তো তাকে ধরে ফেলেছিল, আর মোহর না পাওয়ার দরুন রাগের মাথায় তাকে খুন করে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল ওই ইদারাতে। সে যাই হোক, মামার অর্থ ভাগ্নেই পেয়েছে। পাতাল থেকে তুলে এনে মামাকে যথাশাস্ত্র মতে কবর দেবেই ডলফ। এতক্ষণ আপনারা শুনছিলেন ওয়াশিংটন আরভির ইংলিশ হরর স্টোরি ডাল ফেলিগার অবলম্বনে পাতালের মাতুল। গল্পটির বাংলা অনুবাদক শ্রী সুধীন্দ্রনাথ রাহা। চরিত্রে ডলফের চরিত্রে সোনু, মায়ের ভূমিকায় প্রিয়দর্শিনী, ডাক্তারবাবুর চরিত্রে তমাল, মামার চরিত্রে অভিক, চাষির ভূমিকায় সায়ন, প্রতিবেশীর চরিত্রে প্রতিম। গল্প পাঠে এবং গ্রুটের ভূমিকায় অরিজিৎ। শব্দগ্রহণ, আবহ এবং পর্ব পরিচালনায় ম্যাক। গল্পের সূত্রধর আমি, প্রিয়দর্শিনী। এই রকম নিত্য নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আশা করি আর সব গল্পের মতো এই গল্পটিও আপনাদের মন জয় করেছে।